বিএনপি আর কি ক্ষমতায় এসেছিল, তখন একেবারে প্রথম দিন নির্বাচনে জয়লাভ করার পরেই আমি একটা শো করেছিলাম আপনার সাথে। এবং ওখানে আমি কিছু কথা বলেছিলাম, আমি বেশ খুশি হয়েছিলাম, আপনি জানেন। কারণ 18 মাসের যে নৃশংস মবক্রেটিক একটা সরকার ছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছিল, এরকম একটা ধারণা বা এরকম একটা হোপ আমাদের মাঝে তৈরি হয়েছিল যে অ্যাটলিস্ট মানে বিএনপির বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করার একটা এক্সপেরিয়েন্স আছে, খুব সিরিয়াস ধরনের এক্সপেরিয়েন্স আছে। এবং বিএনপি যেহেতু আর কি বিএনপির যে কর্ণধর জিয়াউর রহমান, তিনি একজন মুক্তিযোদ্ধা। শুধু এই দুটোই কারণ খুব ইম্পর্টেন্ট আমার জন্য, তাদের এক্সপেরিয়েন্স এবং ওই দলটাতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে। যদিও ওখানে আপনার ভীষণ আর কি দক্ষিণপন্থার লোকজনও আছে, সেটা ভিন্ন আলাপ। তো ওই দুটো কারণে আমি খুব হোপফুল ছিলাম। আর এর থেকেও বেশি সবচেয়ে বড় হোপটা ছিল হচ্ছে জনাব তারেক রহমানের ওপরে। আমি খুব হোপফুল ছিলাম, কারণ ওনার যে একটা ইমেজ উনি তৈরি করতে পেরেছিলেন, উনি যে এসছেন, উনি এসে উনি যেভাবে বক্তব্য দিয়েছিলেন, উনি যেভাবে পাবলিক অ্যাপিয়ারেন্স গুলি করেছিলেন, সেগুলি খুবই মানে কনভেনশনাল বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো না, সেগুলি খুবই আনকনভেনশনাল এবং ভেরি সুইট। ওনার যে ওই যে আমরা আশা করেছিলাম যে উনি আসার পরে হয়তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে বলে আমাদের কান ঝালাপালা করে দিবেন, বা সারাক্ষণ আওয়ামী লীগের যে সমালোচনা সেটা কপচাবেন, কিন্তু উনি কিন্তু তা করেননি। উনি যেটা করেছেন যে উনি খুব মানে পরিশালিত ভাষায় কথা বলেছেন, সারাক্ষণ অন্যের দোষ দেয়া থেকে উনি বিরত থেকেছেন। এবং ওভারঅল উনি যে প্রমিসগুলি করেছেন সেগুলি মানে ইট ওয়াজ ফাইন, ওইটার জন্য অনেক আশা ছিল। তারপরে ওনারা মানে আসার পরে ওনারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিল, সেটা ওনারা বলেছে সেটা উনি সাকসেসফুলি খুব তাড়াতাড়ি করেছে, উইচ ওয়াজ গুড। কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা চেয়েছিলাম সেটা, আমি যেরকম রাষ্ট্র চেয়েছিলাম বা আমি যেমন বিএনপিকে দেখতে চেয়েছিলাম, আমি যেমন তারেক রহমানকে দেখতে চেয়েছিলাম, তার মন্ত্রিসভাকে যতটা স্ট্রং এবং যতটা অর্গানাইজড এবং যতটা এফেক্টিভ দেখতে চেয়েছিলাম, 6 মাসের কথাই বলছি, আমি খুব লং টার্ম কোনো জায়গায় যাচ্ছি না, সেই 6 মাসের মধ্যে সেগুলি তারা কিছুই করতে পারে নাই আমার দৃষ্টিতে, দুই একটা জায়গা ছাড়া। এখন দুই একটা জায়গা পরিবর্তন করা কিন্তু খুব ইজি, মাসুদ ভাই। টিসিবি হয়তো এখন আর নাই, টিসিবিটা বাদ দিয়ে যদি আপনি না, ফ্যামিলি কার্ড টিসিবি আছে তো। আছে, টিসিবি টিসিবি রান আছে। করবে। আচ্ছা আচ্ছা, আমাকে একজন বললো কালকে যে টিসিবি নাকি বাদ দিয়ে দিয়েছে, আর সামথিং লাইক দ্যাট। তো না, 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 এগুলি, আছে। আচ্ছা তাহলে দেন আছে। ইটস গুড। তো এই ওয়েলফেয়ার, এগুলো ওয়েলফেয়ার প্রোগ্রাম, এবং ওয়েলফেয়ার প্রোগ্রাম থাকা একটা রাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের একটা অংশ অবশ্যই মানে জনগোষ্ঠীকে ডিস্ট্রিবিউট করবে, সেটা পৃথিবীর সব ভালো এবং রিচ কান্ট্রিগুলিতে আছে। তো এই এই উদ্যোগের পাশাপাশি আসলে আমি যেগুলি মানুষের কমন, যে জায়গাটা আপনি শুরুতেই বলেছিলেন যে মানুষের যে সাধারণ মানুষের যে আশা, সাধারণ মানুষের কি আশা, তার মৌলিক চাহিদা পূরণ হবে, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলি পূরণ হবে। তাহলে এই মৌলিক চাহিদায় যদি কোনো রাষ্ট্র পূরণ করতে ব্যর্থ হয় এবং ওইখানে হাত না দেয়, আপনার যদি শুরুটা যদি মৌলিক চাহিদা পূরণ থেকে না করেন, তাহলে কিন্তু আপনি সাকসেসের দিকে যাচ্ছেন না। প্রচুর পরিমাণ মানুষের জব নাই, এটা এটা শিওর যে সে 6 মাসে জব তৈরি করতে পারবে না, দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এইটাও আন্ডারস্ট্যান্ডেবল। তারা বিভিন্ন এক্সকিউজ দিয়েছেন যে এই এই কারণে আর কি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ঠিক আছে, সেটাও ধরেন মেনে নিলাম, কিন্তু ওই ব্যাপারে তারা কিভাবে সলিউশন দিবে? এখন আপনি গ্যাসের চুলে রান্না করবেন, গ্যাসের চুলে বাদ দিলেন। তারপরে আমি যেটা বলছি, আমি কলকারখানা ইনভেস্টমেন্টের কথা বাদই দিলাম, ঠিক আছে, বড় প্রজেক্ট বাদই দিলাম, ধরেন ওগুলি আমি আমি কেয়ার করছি না। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে আমি তো রান্না করব, তাহলে আমি কি গ্যাসে করব না ইলেকট্রিক কুকারে করব? ইলেকট্রিক কুকার করলে তো আমার ইলেকট্রিসিটি লাগবে, ঠিক আছে, তাহলে আমি চলবোটা কি করে? অসহনীয় গরম একটা দেশ, সেই দেশের মানুষের জনজীবন কিভাবে বিপর্যস্ত হচ্ছে, স্টুডেন্টরা মানে স্কুলে যে কিভাবে ম্যানেজ করছে, তাদের তো কষ্ট হচ্ছে, সবার এখানে অসহনীয় কষ্ট হচ্ছে, এই জায়গাগুলি কিছুই ম্যানেজ হয় নাই। হ্যাঁ, মোটামুটি ভাবে যে আপনার বড় বড় যে অর্থনৈতিক, গ্যাস, বিদ্যুৎ, শিল্প উৎপাদন, বিনিয়োগ, এইগুলি কিছুই ম্যানেজ হয়নি এখন পর্যন্ত।
এবং এইগুলি ম্যানেজ না হওয়া নিয়ে এই পর্যায়ে 6 মাসের মধ্যে আপনি তাদেরকে খুব বড় দোষারোপ করতে হয়তো পারবেন না, কিন্তু যে জায়গাটাতে আমি তাদেরকে সব থেকে বেশি আপনার রেসপন্সিবল করব সেটা হচ্ছে যে আমি যে আগে বলেছিলাম যে ইউনুসের মবের এক্সটেনশন হিসেবে চলছে এখানে। আপনি দেখবেন যে ইউনুস যে মব তৈরি করে রেখেছিলেন গত 18 মাসে, সেই একই মব তৈরি হচ্ছে। অনেকে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমার জানা মতে, আমি তো বেশি দিন হয়নি এসছি এই দেশে, আমার জানা মতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আগেও যেমন মব ভায়োলেন্স দেখেছি, এখনো সেই মব ভায়োলেন্স দেখছি। আগেও যে এই আম্মার তারপরে ওই যে আয়াজ সহ এই ধরনের যে জুলাই যে যে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীরা আগের মতোই তারা কিন্তু তাণ্ডব লীলা চালাচ্ছে, নারীকে মারছে, নারী হেনস্থা, বা আপনার রাস্তাঘাটেও যে 32 নম্বরে যেভাবে তারা সহিংসতা করেছে, সেখানে পুলিশ বাহিনীর ভূমিকা দেখেছেন। তার মানে পুলিশ বাহিনীরও ভূমিকা আগের সরকারের মতোই রয়েছে। আওয়ামী লীগের সময় পুলিশের যে ক্যারেক্টারিস্টিক ছিল, আপনার ইউনুসের সময় সেই সেম ক্যারেক্টারিস্টিক, এখনো সেই সেম ক্যারেক্টারিস্টিক। তার মানে কি যে পুলিশকে এখানে মেরেছিল যে আপনার ছাত্র জনতা, এটার কিন্তু আমি বিরুদ্ধে। কারণ কি দেখেন, পুলিশ এই দেশের জন্মলগ্ন থেকে একইভাবে অ্যাক্ট করছে। মানে পুলিশ যে সরকার থাকে তার হয়ে কাজ করছে। তার মানে কি 32 নম্বরে ঢুকতে দিবে না, ফুল দিতে দিবে না 15ই আগস্টে, সেটা পুলিশ কিন্তু একেবারে স্ট্রংলি ওখানে ঢোকার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে। কিন্তু পুলিশ অ্যাট দ্য সেম টাইম কেন আপনার এনসিপির বা জুলাই যে যোদ্ধা বলে যারা, জুলাই যোদ্ধা বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তাদের কেন প্রোটেকশন দিচ্ছে? তারা তো বিএনপির কর্মী না। তাহলে এই যে প্রোটেকশনটা দিচ্ছে, তাহলে ওই যে একটা আপনার বিএনপির সম্পর্কে কিন্তু কমন একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে যে আমরা আর মামুরা সরকার চালাচ্ছি। জামাত এনসিপি বিএনপির মধ্যে একটা নেগোসিয়েশনের মাধ্যমে যে সরকারটা চলছে, সেটা কিন্তু খুব ভালোভাবে তারা একেবারে বারবার প্রমাণ করছে। তাহলে আয়াজকে কোনোভাবেই আইনের আওতায় নেওয়া হয় না, আম্মারকে কোনোভাবে আইনের আওতায় নেওয়া হয় না, তারা বেধড়ক পিটাচ্ছে মানুষ ধরে। এটা আবার কেমন গণতান্ত্রিক দেশ হয়ে গেল? এটা কিসের গণতন্ত্র? তাহলে এটা আপনি কি মবতন্ত্রে, সেই মবতান্ত্রিক সরকারই তো রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে কোনো মব থাকবে না, কই? কিচ্ছু তো উন্নতি হলো না দেশের। তো এরপরে হচ্ছে আপনি চিটাগংয়ে যে আহ, মানে একেবারে প্রকাশ্য লোকের রান্দা নিয়ে গুলি করছে, এগুলি তো হচ্ছে কনস্ট্যান্টলি। আপনি একটা জিনিস দেখান যে কোথায় উন্নতি হয়েছে। আই ডোন্ট ফাইন্ড এনিথিং, আই ডোন্ট সি এনিথিং। এই মানে ওভারঅল দিস ইজ মাই বিগিনিং অফ মানে আন্ডারস্ট্যান্ডিং যে ধরেন কিভাবে। যে ধরেন আপনি যে কথাটা বললেন যে মানুষের এক বেসিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে সরকারের যে ভূমিকা এবং তার যে অবস্থান, তার যে রেসপন্স, এটা নিয়ে আপনি কথা বললেন। কিন্তু আমরা তো এটাও বলি, আমরা মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা উচ্চারিত হয়, সবাই বলে যে তারা স্বৈরতান্ত্রিক সরকার ছিল, একনায়কতান্ত্রিক ছিল, ফ্যাসিবাদী একটা গভর্নমেন্ট ছিল। আমি যদি এই তিনটা অ্যাডজেক্টিভকে ধরি, তো এর বিপরীতে আমরা কি চাইছিলাম? আমরা চাইছিলাম একটা গণতান্ত্রিক সমাজ, একটা আপনার ন্যায় ভিত্তিক সমাজ, একটা সবাই যার যার আদর্শের কথা বলতে পারবে এমন একটা সমাজ। তো সেই গণতন্ত্রটাই যে আমি পেয়েছি। আম, এই কোয়েশ্চেনটা আসলে সবার করা উচিত, যেটা আপনি করেছেন, যে আমরা বারবার অন্যকে ফ্যাসিস্ট বলছি এবং ডিকটেটোরিয়াল বলছি, যে তারা ডিকটেটর। তাহলে ডিকটেটর কে না, সেই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের সামনে আসে। কে কখন ডিকটেটর ছিল না, এই কোয়েশ্চেনটাও করতে হয়। ইউনূসের শাসনামলে কি বিরোধী দলকে একেবারে কঠিনভাবে দমন করা হয়নি? আহ, মানে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মীদের আপনি মারা হয়েছে, এবং আপনি কারাগারেও মেরে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে, এগুলি তো একদিন প্রকাশ পাবে। তারপরে হচ্ছে আপনার এই যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে না দেওয়া, এই মানে বিএনপির কাছ থেকে, যেটা আমি তারেক রহমানের কাছে এক্সপেক্ট করিনি। মানে বিভিন্ন জায়গা যদি অন্যান্যরা কন্ট্রোল করে, যেমন ধরেন আম, আপনার এই মন্ত্রী পরিষদরা ধরেন এক একটা মন্ত্রণালয় তারা কন্ট্রোল করে, তার মানে বুঝলাম যে তারা ডিসিশন নেয়। হুম। তাহলে আপনার আমাদের যে প্রধানমন্ত্রী, তাহলে তার ভূমিকাটা কোথায়?
হ্যাঁ, তারা কি ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করে? তারা কি মানে সবাই মিলে আলোচনা করে না? আপনার আম, এই যে ইনফরমেশন মিনিস্ট্রিটা, যে আপনি আম, একটা, এই যুগে, এই যে গ্লোবালাইজেশনের যুগে আপনি বলছেন কি যে হাসিনার কোনো আর কি বক্তব্য প্রকাশ করা যাবে না, কিন্তু সে নিজে, তারা নিজেরা দেখছে সেটা ঢালাওয়ারে কিন্তু প্রচার হচ্ছে, ফেসবুকে দেখছে। মানে আপনি মেইনস্ট্রিম মিডিয়াকে, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াকে সরকারের হচ্ছে দলীয় দাস বানিয়ে আপনি নিজে বসে বসে সোশ্যাল মিডিয়াতে দেখছেন। মানে এগুলি হাস্যকর না? তাহলে আপনি গণতন্ত্রটা কোথায় দেখছেন? ডেমোক্রেসি না, ফ্যাসিজম। যে যে আমরা বারবার বলি যে অমুকে ফ্যাসিস্ট ছিল, তাহলে এই যে অন্যকে এইভাবে আর কি দমন করা, এবং সেখানে চরম ডানপন্থা, চরম দক্ষিণ পন্থাকে আর কি ইয়ে করা, প্রচার করা এবং প্রমোট করা, এবং দক্ষিণ পন্থাকে নিয়ে রাজনীতি করা, এবং তাদেরকে এইভাবে প্রশ্রয় দেওয়া, তারা যেটা চাচ্ছে সেটাই হচ্ছে, তাহলে সেটা তো আরো বেশি ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের ডেফিনেশনগুলি দেখেন, সেটার মধ্যে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট, যে সে ভীষণ টক্সিক ন্যাশনালিস্ট হবে। এই টক্সিক ন্যাশনালিজম আপনি দেখতে পাচ্ছেন না? ভারত বিরোধিতা। আওয়ামী লীগ কখনো কি অন্য কোনো রাষ্ট্রের বিরোধিতা করেছে? আওয়ামী লীগ শুধু আমেরিকা বিরোধিতা করেছিল, সেটাও হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে করেছিল। হ্যাঁ, এবং সার্বভৌমত্বের কারণে আপনি কিন্তু একটা দেশের বিরোধিতা করতে পারবেন, এবং সেটাও প্রমাণ হয়ে গেছে যে এই যে অসম চুক্তি আমাদের হয়েছে, এখন আমরা কারো কাছ থেকে কিছু কিনতে পারবো না, তাহলে আমাদের মানে আমেরিকার পারমিশন ছাড়া আমরা কিছুই করতে পারবো না, এরকম। তো সেটার বিরুদ্ধে তো এই যে শেখ হাসিনা বলেছিল না যে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম যদি আমি আম, মানে ইউএস এর আর কি ইয়েতে, তারা যে ইয়ে দিয়েছিল সেটাতে আমি যদি এগ্রি করতাম, সে তো এগ্রি করেনি। তো এখন যেটা হয়েছে যে এই যে ভারত বিরোধী রাজনীতি করা, বা মানে আমাদের প্রধানমন্ত্রী যে একটা ডিসিশন নিল ভারতে যাবে না, এগুলি খুব খুব শিশু সুলভ, এবং এগুলি খুব দেখুন, এই যে আপনার উইক আমি আপনাকে জিও বলছি, পলিটিক্যাল ডিসিশন। এই যে ভারতে এই সফরে যাওয়ার ব্যাপারটা কি, হুম। এটা নিয়ে এর মধ্যে বেশ পানি ঘোলা হয়েছে। আমি আজকে দেখলাম যে ভারতের পত্রিকা, ভারতের দুটো পত্রিকা নিয়ে রিয়েকশনটা করলাম। তারা বলছে যে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে মানে তারেক রহমানের ভারত যাওয়া না যাওয়ার ক্ষেত্রে তারা প্রধানত দুটো মোটা দাগে দুটো শর্ত দিয়েছে। একটা হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো, আর একটা হলো হাদির হত্যাকারীকে ফেরত পাঠানো। এবং ভারত বলছে যে এই দুটো শর্ত কঠিন শর্ত, আর দুটোকে কঠিন শর্ত হিসেবে অভিহিত করছে। তো এখন কয়েকটা পয়েন্ট এখানে, যে এই দুটো শর্ত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের, আমাদের সবচেয়ে নিকটতম বলবো না আমি, আমাদের একমাত্র প্রতিবেশীর সঙ্গে আলোচনার ক্ষেত্রে এবং অনেকগুলো মানে আপনার অমীমাংসিত বিষয় নিরসনের ক্ষেত্রে এই দুটো শর্ত কিভাবে আসে, মানে এই দুটো শর্ত কিভাবে গুরুত্বপূর্ণ হয়। এই দুটো না হলে কি আমাদের ওই সমস্যাগুলি ধরা যাক, আমি কথার কথা বলি, এই দুটো যদি না থাকতো, যদি ভারত মনে করেন তাদেরকে দিয়ে দেয় এক্ষুনি, তাহলে কি আমাদের অন্যান্য সমস্ত আলোচনাগুলি হতে থাকবে? অথবা এই দুটো যদি না দেয়, তাহলে অন্যান্য যে আমাদের মধ্যে যে আপনার যে বিরোধগুলো আছে, যে ডিসপিউট গুলি আছে, সেগুলো কি নিরসন হয়ে যাবে? সেই সমস্যাগুলি কি আমাদের আর থাকবে না? আমাদের সমস্যাগুলি কি বাণিজ্যিক সমস্যা আছে, আমরা অনেক কিছু ভারতকে পাঠাতে পারছি না, আমাদের সীমান্ত সমস্যা আছে, পুশব্যাকের সমস্যা আছে, আমাদের লোকজনের ভিসা প্রাপ্তি না পাওয়ার সমস্যা আছে। এই সবগুলির চেয়ে কি এই দুটো বিষয় বেশি গুরুত্বপূর্ণ? তো এই এই ধরনের শর্ত প্রয়োগটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে এই ব্যাপারটা ভীষণ চাইল্ডিশ এবং উইক জিও পলিটিক্যাল ডিসিশন হিসেবে মনে হয়েছে।
আমি ভাবতে পারি না একটা দেশের মানে সরকার এই ধরনের ছেলে খেলা, মানে এটা মনে হচ্ছে যে তারা পুতুল খেলছে, ওই যে যা তোর সাথে আমি খেলবো না এটা না করলে, ঠিক আছে, এরকম কিছু একটা হচ্ছে এখানে। কোনো সিরিয়াস যে যে জিনিসগুলি আপনি দেখতে পাচ্ছেন, যে জিনিসগুলি আসলেই সিরিয়াস, যেগুলি তাদের সাথে আমাদের জিও পলিটিক্যাল ইন্টারডিপেন্ডেন্স আছে, উই আর মানে ডিপেন্ডেন্ট অন ইচ আদার্স, মানে আম, আমরা সার্বভৌমত্বের ক্ষেত্রে দুই দুই দেশ একে অন্যের প্রতি ভীষণভাবে নির্ভরশীল। সেই ব্যাপারে কোনো কথা, সেই ব্যাপারটা কিন্তু তারা এনশিওর করে নেয়। ফার্স্ট অফ অল ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সি যেটা আছে চরমভাবে আমাদের কেনাকাটার ক্ষেত্রে, সেই ব্যাপারেও কোনো কিছু বলেনি। তারপরে পানি চুক্তি আছে, তারপরে হচ্ছে আপনার বর্ডার ক্রাইসিস আছে, আপনি যেটা বলছেন পুশ ইন পুশ ব্যাক, এই ক্রাইসিসগুলি আছে, এইগুলি নেগোসিয়েশন যদি করতো, সিরিয়াস একটা ধরেন চুক্তি, সিরিয়াস একটা বাণিজ্য চুক্তি বা সিরিয়াস একটা জিওপলিটিক্যাল চুক্তি নিয়ে যদি তারা এখানে নেগোসিয়েশনটা করতো, যে আপনি আমাকে যদি আমার বর্ডারে যে হত্যা সেটা কমাবেন, বা এই পানির ব্যাপারটা নেগোসিয়েশন আসছে ভালোভাবে, সে কে বেশি পাবে, কে পানি ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, এই ধরনের ব্যাপারগুলি যদি তারা আনতো তাহলে বুঝতাম। দেখেন, যেখানে শেখ হাসিনা নিজে বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে আসবো, এবং সে খুব সিরিয়াসলি বলছে, এবং সেটা নিয়ে সে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে, আপনি নিজে চাচ্ছেন আমার বাসায় আসতে, আর আমি যদি আপনাকে বলি আপনি যদি আমার বাসায় না আসেন আপনার সাথে আমি কথা বলবো না, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? খুবই ফালতু, খুবই হাস্যকর একটা পপুলিস্ট জনতুষ্টিমূলক পাবলিককে খুশি করার একটা আর কি ছেলে খেলার ডিসিশন, যেটা এই এই যে এইরকম একটা কথা বলতে আমার তো মনে হচ্ছে যে ভারত সরকার এটা নিয়ে হাসাহাসি করছে, তাদের দেশের মানুষ যারা এটা শুনেছে তারা হাসাহাসি করেছে। হাদির হত্যাকারী সে অলরেডি জেলে জেলে আছে, তাকে তো দিবেই, তাই না? তাদের একটা প্রসিজিওর আছে, আমি কয়েকটা পাবলিক প্ল্যাটফর্ম থেকে শুনেছি আর কি, ইন্ডিয়ার ওই যে জিও পলিটিক্স নিয়ে কথা টথা বলে ওরকম, তারা বলছে এটা তাদের একটা প্রসিজিওর আছে, ওটা আইনগত প্রক্রিয়া আছে, ওটার পরে তারা ফেরত দিবে, কারণ তারা তো তাকে আর কি ওই ভিআইপি অনার দিয়ে রাখছে না। এখন এই হাদি হত্যা কখন এই পরিমাণ আর কি বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, জিও পলিটিক্যাল সংকট, বা বাংলাদেশের যে ইন্টারনাল ক্রাইসিসগুলি আছে, মৌলিক চাহিদার যে অভাব যেটা হয়নি, এই যে বেসিক যে নিডসগুলি আমাদের যেগুলি ফুলফিল করার জন্য আমাদের মানে যে পরিমাণ অর্থনৈতিক ঘাটতি আছে, মেইন প্রবলেমটা তো ওইখানে, যে এই এই যে আপনার তেল, আপনার ওই যে গ্যাস, তারপরে আপনার ইলেকট্রিসিটির যে প্রবলেম, এই প্রবলেমগুলি সলভ করা, এইগুলি করতে যেই পরিমাণ অর্থনৈতিক যোগান আমাদের দিতে হবে, সেই সব ব্যাপারে বাংলাদেশের সরকারের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনার ওই যে ছেলে খেলা, এই যে হাদি কিন্তু সবচেয়ে বড় পপুলিস্ট একটা পলিটিক্যাল এখন একটা ওয়েপন। হ্যাঁ, এখনো আমি ভেবেছিলাম এই যে হাদি যে একটা পলিটিক্যাল ওয়েপন, এই ওয়েপেনাইজিং হয়তো বিএনপির সময় বন্ধ হয়ে যাবে। ওমা, বিএনপির পলিটিক্সেরও এত বড় হাতিয়ার কখন হাদি হয়ে গেল আপনি আমাকে বলেন? এটা হাস্যকর না? আই আই মানে জেনুইনলি মানে ফিল স্যাড যে একটা মানুষ মারা গেছে, ওটার জন্য তার বিচার হবে, এটা আমি ডেফিনেটলি আই আই রিয়েলি ওয়ান্ট দ্যাট। সে যদি বাংলাদেশ বিরোধী রাজনীতিও করে থাকে, সে তো পাকিস্তানপন্থী ছিল, স্টিল আমি তার হত্যার, তাকে তাকে হত্যাযোগ্য করে তোলা যায় না, বা কাউকে মারার অধিকার কারণেই সেই জিনিসটা ভয়ঙ্কর চরম অন্যায় হয়েছে, সেই অন্যায় প্রতি, কিন্তু সেই জিনিসটা ভারতের সাথে আমাদের জিও পলিটিক্যাল বা ইকোনমিক ক্রাইসিস বা ওভারঅল ক্রাইসিস সলভ করার জন্য ওইটা কখন আমাদের নেগোসিয়েশনের প্রাইমারি টার্গেট হয়ে গেল সেটাও জানি না। আর হাসিনা যে যে আসতে চায় তাকে ফের আবার পুনরায় ফেরত যাওয়া কোনভাবে, কিভাবে, মানে এটাতে প্রমাণ হয় কি জানেন, যে আপনি মানে এডুকেশন ওয়াইজ মানে উইজডম আপনার রাষ্ট্রের নেই, মানে আমাদের রাষ্ট্রের যে যে চিন্তক, রাষ্ট্রচিন্তা যারা করে, আমাদের যে গভর্নমেন্ট আছে, তাদের ওই পরিমাণ উইজডম নাই। না হয় এই ধরনের ইস্যু নিয়ে, এই যে যাওয়া নিয়ে এই জন্য ছেলে খেলা খেলতে পারে না। দিস ইজ টেরিবলি উইক পলিটিক্যাল ডিসিশন। জি, অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ নাহিদ আক্তার। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। আমার মনে হয় আমাদের দর্শকদের মধ্যে আপনার এই কথাগুলো নানাভাবে প্রভাব বিস্তার করতে পারে। পাকিস্তান কি আপনাকে বিদ্যুৎ দিতে পারবে? আপনার ওখানে জিনিস কাঁচা আনাজের দাম বাড়লে সেটা কি পাকিস্তান দিতে পারবে? নিতে তো হবে ভারত থেকে। 400 টাকার উপরে কাঁচা মরিচের দাম ছিল, ভারত দেওয়ার পরে 100 টাকা হয়েছে, তাই না? এখন এটা তো মানে ভারত তো এক্ষেত্রে একটাই কারণে অব্যাহত রেখেছে, নিশ্চয়ই তার একটা বাণিজ্যিক স্বার্থ তো আছেই, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু তার সঙ্গেও বড় কথা হচ্ছে যে এটা তো মানুষের আলটিমেটলি লাভ হচ্ছে না। আপনি তো ভারতের কাঁচা মরিচ খাচ্ছেন, ভারতের ডিজেল পাচ্ছেন, ভারতের বিদ্যুৎ পাচ্ছেন, যে ভারতে শেখ হাসিনা বসে আছে। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি আতিকুর রহমান পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। পৃথিবীর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভকামনা রইল। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি থাকেন। আজকে আমাদের সেই সম্মানিত অতিথি আপনাদের কাঙ্ক্ষিত আলোচক এবং সবার পছন্দের মানুষ, দুই বাংলার প্রতিরক্ষা সাংবাদিক জনাব গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি। দাদা নমস্কার। আমি আলোচনা শুরু করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। কাঙ্ক্ষিত বলতে পারি বা প্রত্যাশিত বলতে পারি, অথবা যদি বলি যে ভারত আমন্ত্রণ দিয়ে রেখেছে এর আগে। তো সেই ক্ষেত্রে ভারতের পত্রপত্রিকা এবং বাংলাদেশের পত্রপত্রিকায় খবর যে বাংলাদেশের পক্ষ থেকে কঠিন শর্ত দেওয়া হয়েছে এই সফর অনুষ্ঠানের জন্য। আপনার কাছে আমরা এই বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাইনি বা জানতে পারিনি, কোন ধরনের প্রতিক্রিয়া আছে কিনা এবং বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন একটু আপনার কাছ থেকে জানতে চাই, জনাব গৌতম লাহিড়ী। ধন্যবাদ। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং ছিল। ব্রিফিং এ স্বাভাবিকভাবেই সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে হয়েছে, এই প্রশ্নটাই করা হয়েছিল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত আরোপ করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে, সে বিষয়ে ভারত সরকারের মত কি। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় যে মন্তব্য করেছিলেন সেটা একদম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বিষয়। কোনো দেশের কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক কোনো শর্ত সাপেক্ষে হয় না। আপনি শর্তগুলো যখন আসবেন, দেখা করবেন, তখন তুলতে পারেন, কিন্তু তার আগেই শর্ত পূরণ হবে। ভারতের থেকে তো ভারত শর্ত চাইতে পারে অনেক কিছু, না? শর্ত দিয়ে তো কোনো হয় না। এবং এই বিষয়টাতে আজকে পররাষ্ট্রের মুখপাত্র অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচার নিয়ে কোনো রকম ক্রোধ প্রকাশ না করে, উষ্মা প্রকাশ না করে তিনি বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, পারস্পরের অভিন্ন স্বার্থ এবং পরস্পরের পরিপূরক একটা সম্পর্ক গড়তে চায়। এ ব্যাপারে ভারত আগ্রহী। ভারত চায় যে সেখানকার মানুষের যে প্রয়োজনীয় যেগুলো উন্নয়নমুখী প্রকল্প আছে সেগুলো দুদেশের আলোচনার মাধ্যমেই সেগুলো হোক। ভারত দ্বিতীয় শর্ত ছিল যে শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীকে প্রত্যাবর্তন। সেক্ষেত্রে তারা পুরনো যে কথা বলেছেন তার পুনরুক্তি করেছেন এবং বলেছেন নীতির কোনো পরিবর্তন হয়নি, তাতে আপনি আসুন বা না আসুন। সেটা হচ্ছে আসুন না আসুন এটা বলেননি, এটা আমি যোগ করছি। তিনি বলেছেন যে আমরা বলেছি তাদের রিকোয়েস্ট আমাদের কাছে আছে এবং ভারতের যেটা এস্টাবলিশড প্রসিডিওর, যেটা নিয়ম, সেই নিয়ম অনুসারে সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যখন পর্যালোচনা শেষ হবে তখন উপযুক্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন এরকম নয় যে কালকে চিঠি পাঠিয়েছি পরশু দিনই শেখ হাসিনাকে ফেরত দিয়ে দাও, এটা তো হওয়া সম্ভব না। আরেকটা হচ্ছে কি, ইংরেজিতে খুব কঠিন শব্দ ব্যবহার করে বলেছে প্রপেনসিটি, মানে কন্ডিউসিভ, অর্থাৎ অনুকূল পরিবেশ থাকতে হবে। অনুকূল পরিবেশটা বলতে তারা বুঝিয়েছেন শেখ হাসিনা যে 5ই আগস্ট যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে বলা হয়েছে দুদেশের পরিবেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন ভিশিয়েট। তাতে আবার পুনরাবৃত্তি করে বলেছেন ভারত সরকার ওই প্রেস কনফারেন্সের বিষয় কিছুই জানে না এবং কোনো ব্যাপারেই সে ব্যাপারে কোনো মত নেই, যে কথা আগে বলা হয়েছিল তারই পুনরুক্তি করেছে। তো ফলে এখন তারপরেও প্রশ্ন হয়েছিল তাহলে কি তারেক রহমান আসছেন? তখন বলা হয়েছে যে আমাদের দুটো নিমন্ত্রণ তাকে দেওয়া আছে, তিনি যখন সে ব্যাপারে সম্মতি দেবেন তখন আপনাদের সেটা জানানো হবে। এখনো পর্যন্ত সম্মতি দেননি। এটাও একটা পরে প্রশ্ন হয়েছিল, যেটা হচ্ছে যে আচ্ছা দীনেশ ত্রিবেদী হাই কমিশনার গতকাল গভীর রাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন,
সেখানে কি কোনো এই ভিজিটটা আবার রিভাইভ হওয়ার কোনো ব্যাপার হয়েছে, সেটা স্পষ্ট কোনো উত্তর দেননি। কিন্তু আকারে ইঙ্গিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের মধ্যে একটা প্রবল মতবিরোধ দেখা দিয়েছে। এইভাবে ভিজিটটাকে বাতিল করাটা একটা অংশ চাইছে না। বাংলাদেশ এখন যে ধরনের সমস্যা সংকটের মধ্যে আছে, সেই সংকট সুরাহা করতে পারে একমাত্র ভারত, যেটা পাকিস্তান বা চীন থেকে সুরাহা হবে না। আপনি কাঁচা মরিচই নেন, বিদ্যুৎই নেন, ডিজেলই নেন, সবটাই তো ভারত থেকে নিতে হবে। ভারতের একটা গণমাধ্যমে কেউ কেউ আজকে লিখেছে যে ভারতকে যেভাবে কার্যত অপমান করা হয়েছে, ভারতের উচিত সব বন্ধ করে দেওয়া। ডিজেলটা বলা উচিত আপনি পাকিস্তান থেকে, ভারত থেকে কেন দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কিন্তু সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেনি, এটা গণমাধ্যমে লেখা হয়েছে। গণমাধ্যমের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে অত্যন্ত কাঁচা কূটনীতিকদের একটা মন্তব্য বলে অনেকেই লিখছেন এখানে। এবং আমি জানি না তার কিছু সম্পর্ক শুধরানোর জন্য বিএনপি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শুনেছি তারা একটা আর্টিকেল দ্য হিন্দু পত্রিকার জন্য পাঠিয়েছেন, সেটা হয়তো আগামীকাল ছাপা হতে পারে, সেটা পড়লে জানা যাবে তাতে কি লিখছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সেক্ষেত্রে এরকম একটা কানাঘুষো আছে যে এই দ্বিমতের কারণে হয়তো ভিজিটটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে। এবং যেটা আপনাকে বলি, আরো আজকে অনেকগুলো বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল যে ডিজেল যে বাড়তি চেয়েছে এ ব্যাপারে ভারত সরকারের কোনো সিদ্ধান্ত আছে? তার উত্তরে বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে একটা ব্যবস্থাপনা আছে যার মাধ্যমে ডিজেল আমরা দিই। বাড়তি ডিজেল যেটা, সেটা আমাদের ভারতের আভ্যন্তরীণ চাহিদা এবং তেল শোধনাগারের উৎপাদন ক্ষমতা অনুযায়ী সেটা বিচার করা হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়। প্রশ্ন উঠেছিল যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে একটি মনিটরিং কমিটির রিপোর্টে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, শঙ্কা প্রকাশ করেছেন যে আল কায়েদা ভারত এবং বাংলাদেশের নেটওয়ার্ক তৈরি করছে, যেটা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেছেন গতকাল। কিন্তু এই বিপদটা সম্পর্কে সতর্ক করে পররাষ্ট্রমন্ত্রী বলেছে এক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথভাবে এর মোকাবিলা করা উচিত। এটা মানে এই বিপদটা কিন্তু এই উপমহাদেশের বিপদ। এবং তার সঙ্গে ধরুন দু দেশের মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প যেগুলো স্থগিত হয়ে আছে সে ব্যাপারে প্রশ্ন হয়েছিল, যেটা বলেছে এটা আমরা উভয় সরকার আলোচনার মাধ্যমে এগুলো আমরা পরস্পরের যেটা প্রয়োজন সেই অনুসারে এটা নিয়ে অগ্রগতি হবে, যে কারণে ভিজিটটা হওয়া খুব জরুরি ছিল। ভিজিটটা না হওয়ার ফলে না এই সমস্ত বিষয় আটকে গেল। ভারতের লোকসান খুব কত কিছু নয়, কিন্তু সমস্ত বিষয়টা যে আটকে গেল এই বিষয়টার জন্য তাদের একটা চিন্তা ভাবনা চলছে আমি জানি না। কিন্তু একটা কঠিন অবস্থা হচ্ছে, তারা যে শর্ত দিয়ে বসেছেন এটা পরিষ্কার যে ভারত ওই শর্ত মানছে না, আকার ইঙ্গিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে এখন শর্ত না মেনে তাহলে তারেক রহমান আসবেন কি করে? তাহলে বলতে হয় যে শর্ত আপাতত আমরা প্রত্যাহার করছি, আমরা বা ভারতে গিয়ে এই কথাগুলোই বলবো। সে কথাগুলো তারা বলতে পারে, এসে তো বলতেই পারতেন। যে কথাগুলো তারা প্রেস ব্রিফিং এ বলেছেন সেই কথাগুলো তারা এখানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করতে পারতেন। সেটা না করে প্রকাশ্য প্রেস কনফারেন্স করে যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, শব্দটা অবাঞ্ছিত এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ। এমন মতে অনেকে মজা করছেন, আসলে 17 বছর ক্ষমতা নেই তো সেখানে কূটনৈতিক শিষ্টাচার সেটা জানেন না, শেখেনি তারা, অনেকটা বিদেশি ছিলেন তো দাদা। এখন এইসব নিয়ে মজা হচ্ছে এখানে। ফলে আমি যেটা বলতে চাইছি সেটা এক কথায় না, তারেক রহমানের ভিজিট নিয়ে হয়তো বাংলাদেশে একটা চিন্তা ভাবনা চলছে। সেটা কবে হবে আমি জানি না, কারণ পররাষ্ট্রমন্ত্রী তো খলিল রহমান আজকে কাতারে গেছেন, তিনি দুদিন পর ফিরবেন। ফেরার পর হয়তো একটা কোনো উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত হতে পারে। দাদা, ডিজেল নিয়ে যে আলাপ, এটা গত সপ্তাহে ভারত যা বলেছিল এই সপ্তাহে তাই বলছে যে তাদের চাহিদা এর বাইরে যে হাসিনা, হাদি, ডিজেল সব এক কথা, যেটা গত সপ্তাহে বলেছে। তার মানে আমরা যদি এটা ওনারা আনুষ্ঠানিকভাবে যেটুকু বলার প্রয়োজন বলতে পেরেছেন, আমরা যদি অনানুষ্ঠানিক বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই এই কথাগুলোর মিনিং কি, তাহলে ভারত আগে যে অবস্থানে ছিল গত 2 বছর শেখ হাসিনা ইস্যু বলেন বা এই ইন্টারনাল দুই দেশের অন্যান্য যে ইস্যুগুলো আগে যে অবস্থান ছিল ভারতকে, তাহলে সে অবস্থানই বজায় রাখছে?
একই একই অবস্থান আছে, একই অবস্থান আছে, অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কারণ ভারত তো একটা নিয়ম, এস্টাবলিশ নিয়ম অনুসারে চলে না। এরকম তো নয় যে আপনার ওখানে লাল আলো জ্বলছে, গাড়ি চলছে ট্রাফিকে, সবুজ আলো হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো বেনিয়মের রাজত্ব না, বেনিয়ম তো নয়। নিয়ম মাফিক যা, ভারত থেকেও তো বহু আর্থিক অপরাধীকে চাওয়া হয়েছে যুক্তরাজ্য থেকে। কাউকে কি আনতে পেরেছেন? আনতে পারেনি, কারণ তারা সেখানকার আদালতে তাদের বিচার চলছে। এটা তো একটা অদ্ভুত কথা না, যেখানে বলতে পারেন যে শেখ হাসিনা আছে যখন ভারত থেকে কিচ্ছু নেব, শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছু, আপনি সবকিছু নেবেন, সবকিছু চাইবেনও, আবার দাবিও করছেন বাড়তি ডিজেল। আজকে তো এক মন্ত্রী, আবার কাল দেখলাম মন্ত্রী বলেছেন যে তিস্তা নিয়েও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তো সবই মানে নতুন করে আলাপ আলোচনা, ভালো, এগুলো ভালো, এগুলো খারাপ কিছু না, এগুলো নিশ্চয়ই আমি স্বাগত জানাই। দুই দেশের সম্পর্কে একটা উন্নত হওয়া উচিত। কিন্তু সেখানে যদি না হয়, আপনি এটাও বলেছিলাম, তারেক রহমানের সফর যদি বাতিল হয়, তাহলে ধরে নেবেন এটা জয় হচ্ছে জামায়াতের, জয় হচ্ছে এনসিপি। কারণ তারা তো বলেছিল যাওয়া উচিত না, তাহলে তাদের কথাই তারেক শুনলেন। 3/4 সাংসদের সমর্থন যার, তিনি শুনছেন অকিঞ্চিত কর, যাদের কোনো সংসদই নেই, নামে মাত্র কয়েকজন মাত্র সাংসদ, তাদের কথা শুনে তারেক রহমান ভয় পাচ্ছে। এটা তো অদ্ভুত বিষয় না? আসলে বাংলাদেশে 3/4 কোনো অর্থ হয় না, কারণ শেখ হাসিনাও 3/4 আসনে জয়লাভ করেছিলেন, পরে 4 মাসও টেকে, তাই না, জানুয়ারি থেকে। ফলে ওই সংখ্যার বিচারে কিছু বিচার হয় না, বিচার হয় আপনি কোন আদর্শবোধে চলছেন তার উপরে বিচার হয়। দাদা, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে রাহুল গান্ধী কি শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? এটার আমি এফেক্ট হচ্ছে কিছু? সম্প্রতি এটা কোথায়, আমিও সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না যে হঠাৎ শেখ হাসিনা প্রসঙ্গে রাহুল গান্ধী এরকম একটা মন্তব্য করেছেন, কোথায় করেছেন এটা আমি জানি না, এটা সোশ্যাল মিডিয়াতেই দেখছি। না, ভারতে শেখ হাসিনা সম্পর্কে তো একটা সর্বসম্মতি আছে, এক আধজন বাদ দিলে, ওই মুসলিম একটি দল ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল মনে করেন, তাদের সর্বসম্মতিক্রমে রিপোর্টও তো পার্লামেন্টে এই অধিবেশনে পেশ হয়েছে, তাতে আছে না শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। তাতে ওইটাকে সবাই হাইলাইট করেছেন বাংলাদেশ, যে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া যাবে না। প্রেস কনফারেন্স করা তো রাজনীতি নয়, তাই না, কোনো ভাষণ দেওয়া তো রাজনীতি নয়। রাজনীতি বলতে রাজনৈতিক দল খুলে সংগঠিত করা এবং তারেক রহমান সরকারকে উৎখাত করার জন্য ডাক দেওয়া। শেখ হাসিনা তো উৎখাতের ডাকই দিচ্ছেন না, তাই নিয়ে আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন আছে। শেখ হাসিনা চাইছেন রিকনসিলিয়েশন, যে আলাপ আলোচনার মাধ্যমে একটা বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে আমরা সকলে মিলে দাঁড়াই। এই তিনি তো বলছেন না যে তিনি কাল ফেরত যাবেন, গিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন, তা তো বলছেন, তাই না? সেই বিষয়টা আমার মনে হয় বিএনপি সরকার, তারা আওয়ামী লীগ নাম শুনলেই ভয় পান আর কি। তাদের ভয় হচ্ছে তারা আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তাদের পক্ষে সরকারের গদিতে থাকা হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। কিন্তু শেখ হাসিনা সেটা চাইছেন না, সেখানকার মানুষ যদি চান তো শেখ হাসিনা কি করবে? আমি আরেকটু গভীরে যদি জানতে চাই, এখন কি ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে যে তারেক রহমান ইন্ডিয়ার আমন্ত্রণ গ্রহণ করে ইন্ডিয়া আসুক, আর নইলে ডিজেল তেল বা অন্য যা বিদ্যুৎ যা লাগে ওগুলো আমরা এখন দিব না, এরকম টানাপোড়েনে চলে গেছে? না, 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 ভারত সরকার এরকম আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি যে আমরা দেবো না। সেটা আমি বলছি গণমাধ্যমে লেখালেখি চলছে, গণমাধ্যমে লেখা হয়, সকালবেলা ভোরবেলায় পড়েছি, ফার্স্ট পোস্ট নেটওয়ার্ক 18 যেটা অনলাইন, যেটার মালিক হচ্ছেন মুকেশ আম্বানি, তার ওখানে আজকে তো একটা ভারতীয় শিল্পপতি দল বাংলাদেশ সফর করছেন এবং উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন শুনলাম, 2টো টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, কি কি ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়তে পারে। তারা হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আমি জানি না হয়েছে কিনা। ফলে অনেক ইতিবাচক দিক তো দেখতেও পাচ্ছি, কিন্তু বাংলাদেশ ওই একমাত্র শেখ হাসিনা ইস্যুটা নিয়ে তারা একটু আমার মনে হয় অতিরিক্ত বেশি ভাবছেন। তাদের তো লোক বলেছিল, হুমায়ুন কবির বলেছিল ইররেলিভেন্ট, আওয়ামী লীগ বলে কিছু নেই, তাকে নিয়ে সকাল থেকে রাত ভাবছেন কেন যে নাই, সে নাকি ইররেলিভেন্ট হয়ে গেছে। না না, তুই বললেন না, জবাব দিন, না না ওসব সার্জি গৌড়ের সঙ্গে কথা হয়নি, আওয়ামী লীগ তো ইররেলিভেন্ট। আওয়ামী লীগ ইররেলিভেন্ট, কিন্তু সার্জি গৌড় বিএনপির সঙ্গে দেখা করেননি, জামায়াতের সঙ্গে দেখা করেননি, এনসিপির সঙ্গে দেখা করেছেন ভারতের হাই কমিশনারের সঙ্গে আর আওয়ামী লীগ নেতার সঙ্গে, এটা কনফার্ম দেখা করেছে এবং শেখ হাসিনার অনুমতি নিয়ে দেখা। তো ফলে আমি বলছি যে সেইটা নিয়ে তারা চিন্তিত হয়ে আছেন একমাত্র।
তাদের ভয় পাওয়ার কি আছে? তাদের ভয় পাওয়ার তো কিছু নেই। বরং শেখ হাসিনার সঙ্গে আমার মনে হয় একটা যদি কোনোভাবে সমঝোতার রাস্তা খোলা যায়, সেক্ষেত্রে তাদের কিন্তু তারেক রহমানের গদি সুনিশ্চিত হতে পারে। আর তা না হলে আমি বলছি গদি সুনিশ্চিত নয়। মানে শেখ হাসিনা আসার ইস্যুটা এইটাই কি যে ডিসেম্বরে উনি চলে আসতে পারেন, এই জন্য এখন টানাপোড়েনটা বেশি তাকে নিয়ে? হ্যাঁ, এই জন্য একটা চাপ তৈরি করা। আচ্ছা, তারা ভাবছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন না ভারতকে, ভারতের আমন্ত্রণ উপেক্ষা করলেন, তাতে ভারতকে অপমানিত বোধ করলো। এরকম ভারতের তো ক্ষেত্রে ছোট ছোট অনেক দেশের করেই থাকে, পরে আবার ঘুরে ফিরে তারা ভারতের কাছে আসে, তাই না? সেটা কোনো ব্যাপার না, কারণ ভারতের কাছে আরো অনেক বৃহত্তর অনেক বিষয় আছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশনে যাবেন, সেখানে অনেক বেশি শিখর সম্মেলন আছে। তারপরে ব্রিক্সের সম্মেলন, সেটা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফলে এইসব বিষয় নিয়ে তো এখন মাথা ঘামানোর মতো হঠাৎ দেখুন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখাটা সবসময় জরুরি, সবসময় দরকার। কিন্তু বাংলাদেশকে আপনি দেখছেন তো, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যে জবাব, তিনি কিন্তু সেই ভাষায় জবাব দেননি যে ভাষায় বাংলাদেশের মফা থেকে জি, জবাব দিয়ে, তাই না? আমাদের জবাবটা অনেক পরিশীলিত, মানে একটু আচ্ছা ঠিক আছে, ওটা বলা যেতে। কূটনীতিতে একটা উক্তি বা একটা বক্রোক্তি দুটো দেশের মধ্যে সম্পর্ক কত তলানিতে নিয়ে যেতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হলো শামা ওবায়েদের একটি উক্তি। তিনি কয়েকদিন আগে একটা উক্তি করেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। তার আগে থেকেই চরমে চলছিল এই জিনিসগুলো, টানাপোড়েনটা। তারপরে যখন এই উক্তিটা যখন ভেসে এলো এবং মুদ্রিত অক্ষরে, তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল। ভারত তখন সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, ভালো মানুষই অনেক হয়েছে, এইবারেতে আমাদের কিছু এমন পদক্ষেপ নিতে হবে যেখানে বাংলাদেশ বুঝতে পারে যে ভারত ছাড়া আমাদের চলবে না। অর্থাৎ আপনার হাইট হচ্ছে 3 ফুট, আপনি 30 ফুট হাইটের লোকের সঙ্গে আমি যদি এখন দ্য গ্রেট খালির সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে চাই, তার 7.5 ফিট হাইট আর আমার হচ্ছে 5-6, তা আমাকে তো টুলের ওপর দাঁড়াতে হবে অথবা ময়ের ওপর উঠতে হবে। তা বাংলাদেশের যে অর্থনৈতিক সাইজ এবং তার ভূখণ্ডের সাইজ, সেই অনুযায়ী তার যা সাইজের কথাবার্তা, তাতে ভারতবর্ষ বেশ চটেছে। এবং চটার পর গতকালকে আমি বলেছিলাম যে আমাদের খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি তার ডিপার্টমেন্টকে ডেকে বৈঠকে বলেছেন, এবং আমার আন্দাজ অনুযায়ী রাত্রিবেলাতে হরদীপ সিং পুরীও সমস্ত অয়েল কোম্পানিকে ডেকেছিলেন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে ডেকেছিলেন, যারা ডিস্ট্রিবিউট করে। অয়েল কোম্পানিতে শুধু অয়েল তোলে, এবার ডিস্ট্রিবিউশন তো আর একটা কোম্পানি করে। ডিস্ট্রিবিউশন অথরিটিগুলোকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে একটা মিটিং করেছেন। মিটিংয়ে যা জানা যাচ্ছে, এটা অ্যাপ্রুভালের জন্য এবার ক্যাবিনেটে পাঠানো হবে, যে এখন আমাদের বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এখন সমুদ্র উত্তাল, তারপর আমেরিকার সঙ্গে একটা ঝামেলা, গ্যাসের সংকট, আমরা গ্যাসের সংকটে ভুগছি, এবং বর্ষায় আমাদের এখানে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করো যে আমাদের নিজেদের দেশেই খাদ্য এবং গ্যাস এবং তেলের অভাব। ন্যারেটিভটা এখন থেকেই তৈরি করা হবে। হ্যাঁ, অথচ তার মানে এই নয় যে আমি কাল থেকে আমার সব বন্ধ হয়ে যাবে। ন্যারেটিভটা তৈরি হচ্ছে এইভাবে, আগামী 2-3টে সপ্তাহ এই ন্যারেটিভটা চলবে যে আমাদের এখানে সত্যিই খুব অভাব। তারপর ধীরে 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 কাটল অফ যেগুলো আছে সেগুলো হবে। একই সঙ্গে বিদ্যুৎ,
এবার জ্বালানি যদি না থাকে, জ্বালানি যদি অব্যাহত না থাকে, ব্যাহত হয়, অব্যাহত থাকে, তাহলে পরে পূর্ণ মাত্রায় চলবে ইউনিটগুলো। গন্ডা ইউনিটের কথা বলছে আদানির। আর জ্বালানি যদি ব্যাহত হয়, এই যে রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল আনছি, কাতার থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি, এক তো হচ্ছে হুতিদের ঝামেলা রেড সিতে, এদিকে রাশিয়ার এখান থেকে আনতে গেলে ওখান থেকে আমাদের যে উত্তরাঞ্চলের যে আপনার সামুদ্রিক এই বর্ষার সময় যতটা উত্তাল হয়ে ওঠে, তাতে জাহাজ নিয়ে আসা বেশ কষ্টকর, এবং 18 দিনের যাত্রা সেটা 30 দিনে শেষ হয়। মানে এতটাই কঠিন হয় যাত্রাটা। ফলে সেইটাও একটা ন্যারেটিভ খাড়া করা হবে। তাহলে কি হলো? খাদ্য হলো, তেল হলো, এবং বিদ্যুৎ হলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন এই 3টে ন্যারেটিভ আমরা খেলা করা হচ্ছে, এবং প্রত্যেকটা কাগজে আমাদের বেরোতে শুরু করবে যে আমাদের এখানে তীব্র জ্বালানি সংকট এবং খাদ্য সম্ভার কমছে, আমাদের এখানে দাম বাড়ছে, মানে খাদ্যের টান দেখা দিয়েছে। সত্যিই তো আমাদের এখানে বর্ষা হয়েছে, প্রচুর বর্ষা হয়েছে। এফসিআই এর গোডাউনে প্রচুর মাল পড়ে থাকে, সেটা আলাদা কথা, পোকায় খেয়ে নেয় অর্ধেক, না ডিস্ট্রিবিউটরে। এত লোককে দিয়েও, এত দেশকে দিয়েও আমাদের কিন্তু পোকায় 35 লাখ টন কি 30 লাখ টন আমাদের পোকায় খেয়ে নেয়। এবারে আর একটা কথা যেটা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটো গড়ার একটা প্রচেষ্টা চলছে, আর তার মধ্যমণি হয়েছে তুরস্ক। এখন টার্কির সঙ্গে তো বেশ মাখো সম্পর্ক বাংলাদেশের। তা আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, চর্চায় ইসলামিক ন্যাটো, বাংলাদেশ যোগ দিলে ভারতের জন্য কতটা চিন্তার, এটা এখানে দেওয়া হয়েছে। তলায় লেখা হয়েছে, এটা আস্তাক করেছে, তলায় লিখেছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক নিয়ে বেশ আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উঠল। জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। পাকিস্তান ও তুরস্কের বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সহযোগিতা বাড়াবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক ঘিরে ফের আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠল। এবার জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। একটি বিশ্লেষণ রিপোর্টে সংবাদ মাধ্যমটি অনুমান করছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে, যদিও আদৌ বাংলাদেশ এই বলয়ে যোগ দেবে কিনা তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এটা এখন একটা কল্পনার স্তরে রয়েছে। সব তো হলো, এই জোট ফোটে যদি যোগ দেয় তো যোগ দিল, কিন্তু আসল যেটা আছে, না পাকিস্তান খাদ্য দিতে পারবে, তেল দিতে পারবে, না তুরস্ক তেল দিতে পারবে, না বিদ্যুৎ দিতে পারবে। এই 3টে দেশ কিন্তু কেউ কিছু দিতে পারবে না, দিতে পারবে একমাত্র ভারতবর্ষ। এবার ন্যাটো গড়ো, ইসলামিক ন্যাটো গড়ো, আর তোমরা কোন রকম সংযুক্তি শক্তি একটা তৈরি করার একটা প্রচেষ্টা করো, তাতে এই যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো পুরো সারা বিশ্বের বিরুদ্ধে চলে যাবে। মানে জায়গাটা গিয়ে দাঁড়াবে গিয়ে একটা ইসলামিক আর একটা নন ইসলামিক ব্যাপারটাই দাঁড়াবে, একটা ইসলামিক শক্তি আর নন ইসলামিক শক্তি। এরকম কিন্তু আরো হয়েছে, এরকম আরব লীগ প্রচুর গঠন হয়েছিল, প্রচুর এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আরব লীগ নিয়ে। শেষকালে এখন আর আরব লীগ নিয়ে কিন্তু কথাবার্তা হয় না। গাদ্দাফি মারা যাওয়ার পর আরব লীগ নিয়ে সেই যে বন্ধ হয়ে গেল কথাবার্তা, সেটা এখন ঠান্ডা ঘরে চলে গেছে। ফলে এখন এই সমস্ত যে কথাগুলো উঠছে, সে কথাগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঘিরে। কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে,
আর উন্নতি স্তরে নেই। এদিকে তারেক রহমান পড়েছেন বিপদে। তারেক রহমানের হয়েছে শ্যাম রাখি না কুল রাখি। তারেক রহমান মনে মনে কিন্তু চাইছেন যে উনি ভারতবর্ষে আসবেন, মনে মনে চাইছেন, যার জন্য উনি কিন্তু এখনো হোটেল বুকিং কিন্তু ক্যান্সেল করেননি। এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, হোস্ট কান্ট্রি যারা থাকে, আমি জানি না এরা কূটনৈতিক কিছু জানে কিনা, হোস্ট কান্ট্রি যারা থাকে তারাই কিন্তু থাকার সিকিউরিটি এবং গাড়ি ফাড়ির ব্যবস্থা তারাই করে। ধরুন জাপানের একটা মন্ত্রী এলো, কি অস্ট্রেলিয়ার একটা মন্ত্রী এলো, সে এখানে গিয়ে আবার হোটেল ভাড়া করবে, তার সিকিউরিটি কে দেখবে? তো এরা, আমি জানি না এরা এরা কি নিজেরা হোটেল বুক করছে, হোটেল বুক করে রাখছে 24 তারিখ অবধি। তা এই যে শামা ওবায়েদের, আমি যেটা বলছিলাম আগে, তারেকের প্রসঙ্গটা শেষ করে নি। তারেক হয়েছে কি, তারেক এখন মুশকিলে পড়েছে। তারেকের ইচ্ছে থাকলেও, বিশেষ করে খলিলুর রহমান, লন্ডন লবি, জামাত এবং এনসিপি, এদের যে একটা চাপ আছে না, এই চাপেতে তারেক রহমান তার এই ইচ্ছেটা প্রকাশ করতে পারছেন না। এখন কিছুদিন আগে আপনারা সবাই বোধহয় জানেন, নইলে পরে আমি আপনাদের একটুখানি স্মৃতিটা একটুখানি উস্কে দিই। আপনাদের এই যে খলিলুর রহমান আছেন, তার সঙ্গে তারেক রহমানের একটা ব্যাপক একটা গন্ডগোল হয়, এবং সেখানে এত শাউটিং হয় যে শাউটিংটা বাইরে চলে আসে, শাউটিং এর মানে এগুলো আওয়াজগুলো বাইরে চলে আসে। কারণ খলিলুর রহমান বলছে আপনার ভারতে যাওয়া উচিত নয়, কারণ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক ভালো নয়। চীনে আমরা গিয়ে বিপদে পড়েছি। তখন তারেক রহমান বলে, চীনে তো আপনি নিয়ে গেছিলেন, চীনে তো আমি নিয়ে যাইনি, তুর্কির সঙ্গে আপনি সমঝোতা করেছেন। এখন ভারত যাওয়ার ব্যাপারে আপনি কি বলছেন যে না, ভারত যেতে হবে না। তাহলে পরে কি হবে, আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে আপনি যদি ব্রিক্সে যান, কারণ আমেরিকা ব্রিক্সের বিপক্ষে। তাহলে আপনি যে এই কাণ্ডগুলো করলেন, তখন আপনি চিন্তা করেননি যে আপনি কিসের পররাষ্ট্রমন্ত্রী? আজ পর্যন্ত একটা বিদেশি রাষ্ট্রের কোনো নেতাকে আপনি বাংলাদেশে আনতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়? এই নিয়ে নাকি প্রচুর চেঁচামেচি হয়েছে। তার মধ্যে জামাতও এখন কিন্তু বুঝতে পারছে যে এই যে চালটা চালা হয়েছে না, ভারতকে ভেবে দেখতে হবে। এই যে কথাটা শামা ওবায়েদ যেটা বলেছেন, সেটা ভারতের মানে এতে আঁতে কতটা লেগেছে সেটা এখন বুঝতে পারছে। এইটা তার পরের কাণ্ড কারখানা থেকে। এখন জামাতও চাইছে এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক। জামাত একটা গ্রুপ চাইছে এই ব্যাপারটার নিষ্পত্তি হোক। বিএনপির একটা সেক্টর, যেমন ফখরুল সাহেব, তারপর রিজভী সাহেব, এনারা চাইছেন যে না, রিজভী সাহেব যতই ইন্ডিয়ান শাড়ি পরাক, সেটা রাজনীতির জন্য, কিন্তু উনি চাইছেন, ফখরুল সাহেব চাইছেন না, ভারতের সঙ্গে যোগাযোগটা রাখো, কারণ ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো না, ভারতকে প্রতি মুহূর্তে আমাদের দরকার। সেটা এখন মানে এত দুর্বল হয়ে গিয়েছে, মানে প্রতিবাদের জায়গাটা এত ভারী হয়ে গিয়েছে এবং ইচ্ছার ব্যাপারটা এত মানে ছোট হয়ে গিয়েছে, একটা হালকা হয়ে গিয়েছে, যে ওই বর্বটা ছেড়ে তারেকের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয় এখনো পর্যন্ত। কাল কি হবে আমি জানি না। তাই মোদিজির যে ওই যে চরমপত্রটা, এইটা আসার পর কিন্তু সব ঘাবড়ে গেছে, যে এটা তো ভারত বাংলাদেশ আশা করেনি। বাংলাদেশ আশা করেছিল কি মোদিজি আরো চুপচাপ থাকবেন, আরো বলবেন আসুন 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 বলবেন, কিন্তু শামা ওবায়েদের ওই কথাটার ভিত্তিতে মোদিজির যে ওই যে
চিঠিটা পাঠানো, আমি 24-25 আমি থাকবো, তারপরে আমি অ্যাভেলেবেল নই। 22-23-24 এই 3 দিন, তারপর আমি ব্যস্ত হয়ে যাব সারা বছর। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী তিনি সারা বছর ব্যস্ত হয়ে থাকবেন? যখন উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ইলেকশন আসছে, এগিয়ে আসছে, তখন উনি দেশের বাইরে থাকবেন? উনি তো 2 মাস আগে থেকে প্রচারে বেরিয়ে যাবেন। তা উনি প্রচারে যাবেন, আবার